সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের স্বাগত সবাইকে। তোমরা যারা স্নাতক স্তরে পরিবেশবিদ্যা বিষয়টি নিয়েছো, আজকের আলোচনা তাদের জন্য। আমি ডক্টর ববিতা সাহা। চলো তাহলে শুরু করি। তোমরা যারা গ্রামে বড় হয়েছো তাদের অনেকেরই ছোটবেলায় পুকুরে সাঁতার কাটার অভিজ্ঞতা আছে, বা বর্ষাকালে ব্যাঙের গ্যাঙর গ্যাঁ ডাক শুনতে পাওয়া, বা পুকুরে সুন্দর কচুরিপানার নীলাভ ফুল, পদ্ম ফুল, শালক ফুল তুলতে গিয়ে পা জড়িয়ে যাওয়া, বা নিদেন পক্ষে ছিপ দিয়ে মাছ ধরার মতো মজাদার অভিজ্ঞতা তো আছেই। কি তাই তো? চলো আজ আমরা পুকুরের বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা করব। পুকুরে জলের মধ্যে বিভিন্ন ছোট ছোট উদ্ভিদ ভাসমান অবস্থায় থাকে, যাদেরকে আমরা বলি ফাইটোপ্ল্যাঙ্কটন। এছাড়াও বিভিন্ন ধরনের শ্যাওলা থাকতে পারে, যেমন স্পাইরোগাইরা। এছাড়া কিছু ভাসমান উদ্ভিদ থাকতে পারে, যেমন কচুরিপানা বা ঝাঁঝি, বা কিছু উদ্ভিদ যারা মূলযুক্ত মাটিতে আটকে থাকে, পুকুরের নিচের তলার মাটিতে বা পুকুরের মার্জিনে আটকে থাকে, যেমন পদ্ম। এই ধরনের উদ্ভিদেরা সূর্যালোকের উপস্থিতিতে দিনের বেলায় খাদ্য তৈরি করে, অর্থাৎ এদেরকে আমরা পুকুরের উৎপাদক হিসাবে গ্রহণ করতে পারি। পুকুরে বিভিন্ন ধরনের ছোট ছোট ভাসমান প্রাণী থাকে, যাদেরকে আমরা বলি জু প্ল্যাঙ্কটন। এছাড়া বিভিন্ন পতঙ্গের লার্ভা থাকতে পারে, বিভিন্ন ধরনের পতঙ্গ থাকতে পারে, ছোট ছোট মাছ থাকতে পারে, যারা কিনা উদ্ভিজ্জ পাতা বা উদ্ভিজ্জ পদার্থ খেয়ে বেঁচে থাকে, অর্থাৎ এরা পুকুরের প্রাথমিক খাদক হিসাবে গণ্য হতে পারে। পুকুরে কিছু বড় বড় মাছ থাকতে পারে, যেমন শোল মাছ, বোয়াল মাছ। এছাড়াও ব্যাঙ থাকতে পারে, জোঁক থাকতে পারে। এরা কি করে না, এরা পুকুরের কবচী প্রাণী ছোট ছোট মাছেদের খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে। এদেরকে আমরা গৌণ খাদক বলতে পারি। পুকুরে আবার বিভিন্ন ধরনের সাপও দেখা যায় কখনো কখনো, যারা কিনা ব্যাঙ খেয়ে বেঁচে থাকে। তাদেরকে আমরা বলতে পারি সর্বোচ্চ খাদক। আর পুকুরে তো অনেক সময় দেখতে পাওয়া যায় হাঁসেরা প্যাক 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 করে ভেসে চলেছে। তারা কি খেয়ে বেঁচে থাকে? তারা পুকুরের ছোট ছোট মাছ খেয়ে বেঁচে থাকে, অর্থাৎ এদেরকে আমরা গৌণ খাদক হিসাবে ধরতে পারি। এই কীটপতঙ্গরা এই জলজ উদ্ভিদের ফুলের মধু সংগ্রহ করার জন্য ফুলে বসে আর বিনিময়ে পরাগ সংযোগে সাহায্য করে। আবার এই সমস্ত প্রাণী যারা পুকুরে থাকে, তাদের মৃত্যুর পর পুকুরে উপস্থিত বিভিন্ন প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, ছত্রাক বা কেঁচো, এরা কি করে না, এদের বিয়োজিত করে পুনরায় অজৈব বস্তুতে পরিণত করে মাটিতে মিশিয়ে দেয়, যা কিনা আবার উদ্ভিদ পুনরায় গ্রহণ করতে পারে। এইভাবে পুকুরে আমরা দেখতে পাই যে প্রত্যেকটা প্রাণী বা প্রজাতি নিজেদের বেঁচে থাকার জন্য যুদ্ধ করছে, আবার নিজেদের সংখ্যা বৃদ্ধি করার জন্য, নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য প্রজনন করছে, জনগোষ্ঠী তৈরি করছে। আবার একইভাবে অন্যান্য প্রাণীদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে, কখনো খাদ্য খাদকের সঙ্গে সম্পর্ক রয়েছে, বা কখনো একে অপরকে সাহায্য করছে। শুধু তাই নয়, এরা আবার বিভিন্ন অজীবজাত উপাদান, যেমন সূর্যালোক, জলে উপস্থিত অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইড, বা বিভিন্ন খনিজ পদার্থ, মাটি, এদের সাথে আন্তঃসম্পর্কযুক্ত হয়ে কি করছে না, পুকুরের একটা জীববৈচিত্র্যপূর্ণ স্বয়ং সম্পূর্ণ বাস্তুতন্ত্র তৈরি করছে। কিন্তু আমরা মানুষরা অনেক সময় কি করি জানো তো, নিজেদের ক্রিয়াকর্মের জন্য পুকুরের জলকে দূষিত করে ফেলি, এবং ফলস্বরূপ কি হয়, এই যে পুকুরে যে সুন্দর জীববৈচিত্র্যপূর্ণ একটা সুন্দর খাদ্য শৃঙ্খল বা খাদ্য জাল বিরাজ করে, তা বিনষ্ট হয়ে যায়। ফলে জীববৈচিত্র্যের হ্রাস ঘটে। সে ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। এগুলো আগেই আলোচনা করলাম। তোমরা যদি নোট নিতে চাও, এই স্লাইডটা স্ক্রিনশট নিয়ে নাও, আর এই স্লাইডটারও স্ক্রিনশট নিয়ে নাও। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব অরণ্যের বাস্তুতন্ত্র, সামুদ্রিক বাস্তুতন্ত্র ও অন্যান্য বাস্তুতন্ত্র নিয়ে। আজ এখানেই শেষ করছি। ভালো থেকো তোমরা সবাই।